তিনি বলছিলেন যে কি কি হবে তার সফরে, কি মানে সেই বিষয়গুলো ব্যাখ্যা করেছিলেন একটা ব্রিফিং করে সাংবাদিকদের সামনে। সেখানে তারেক রহমানের সাথে বৈঠকের বিষয়ে তার কাছে কোনো তথ্য ছিল না, তিনি তাই বলেছিলেন, কিন্তু বলেছিলেন স্টারমারের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হবে। তারপরে যে ঘটনাগুলি আমরা দেখলাম, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়ে গেছে, তারপরেও আমি একটু এই কারণে শুনতে চাই যে তিনি ওখানে গিয়ে প্রেস সচিব বললেন যে একজন অল পার্লামেন্টারি বৈঠকে কেউ একজন তাকে বলেছেন যে প্রধানমন্ত্রী কানাডায় আছেন, এই জন্য দেখা আসলে সম্ভব না। মানে এরকম কি বিষয়টা যে পাশের বাড়িতে গেলাম, নক করে দেখলাম বাসায় কেউ নাই, এরকম ব্যাপার? আমরা তো এখন পাশের বাড়িতে গেলেও একটা ফোন করে যাই। মানে কি প্রস্তুতি ছিল সেটা একটা প্রশ্ন, কারণ এই ঘটনার রিপিটেশন দেখলাম। কাতারের আমিরের আমন্ত্রণে তিনি গেছেন বলে বলা হলো, কাতারের আমিরও ওখানে গিয়ে বললেন যে তিনি আসলে বিদেশে আছেন, এই জন্য দেখা করা গেল না। এই বিষয়গুলো রিপিটেশন হচ্ছে কেন? মানে আমি এই চেষ্টাটা কেন, আমি সেটারই প্রশ্ন খুঁজে পাই না। মানে এই চেষ্টাটা কেন কেন বলছি, ধরুন আগে আবারও শেখ হাসিনার জায়গায় যায় বা একটা নির্বাচিত সরকার যখন আসে, সেই সরকারটার একটা স্টেক থাকে, সে এটা করলাম তো আমি পরের বার নির্বাচনে আবার দাঁড়াতে চাই, বা আমি পরের বার চুরি করে ক্ষমতায় থেকে যেতে চাই। ফলে তারা তাদের প্রোফাইলটাকে বড় করার জন্য, আমাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার সাথে ঋষি সুনাক একটা সোফায় বসে সামান্য কুশল বিনিময় করছিলেন, সেটাকে দ্বিপাক্ষিক বৈঠক বলে ওখানকার যিনি হাই কমিশনার ছিলেন মিস মুনা তাসনিম, আমাদের মনে আছে তিনি সেটাকে সেভাবে পোর্ট্রে করার চেষ্টা করেছেন। শেখ হাসিনা কেন করেন এসব, এটা আমরা ধরতে পারি, এটা আমরা ধারণা করতে পারি। বা সেই সেলফি, বাইডেনের সেলফি নিয়ে অনেক কিছু। হ্যাঁ, বাইডেনের সেলফি, উনি যেহেতু ক্ষমতা ধরে রাখতে চান, ওনার উপরে চাপ আছে, যেভাবেই হোক উনি দেখাতে চান আমি এন্ডোর্স। কিন্তু ডক্টর ইউনূসের এন্ডোর্স হওয়ার কিছু নাই। নাম্বার ওয়ান, উনি যথেষ্ট এন্ডোর্স মানুষ। নাম্বার টু হচ্ছে উনি নির্বাচন দিয়ে চলে যাবেন, ওনার এই নির্বাচনে উনি বা ওনার কোন টিমের কেউ পার্টিসিপেট করবেন না। সো এই চেষ্টাটা ইটসেলফ ইজ প্রবলেম্যাটিক। দেখুন জনাব শফিক যে কথাটা জানালেন আমাদেরকে, আজকের ইন্টারনেটের যুগে আপনি এই সব এই মুহূর্তে ফেসবুকে চলে আসলো না উনি কোথায় আছেন কি করছেন, এটা তো আমি বাংলাদেশে বসে এই তথ্য পেয়ে যেতে পারি। মানে এই কথাগুলো বলার, মানে প্রথম কথা হচ্ছে আপনি বলছেন এবং এই বলার মাধ্যমে প্রমাণ করছেন আপনি আসলে দেশের মানুষকে আন্ডার এস্টিমেট করছেন, আন্ডার মাইন্ড করছেন। এটাও খুব ভয়ঙ্কর ব্যাপার যে আপনি কাজগুলো যে করেন। আমি যেটা ধারণা করি, আসলে আমি বলতে পারি এটা একটা প্রাইভেট সফর ছিল, এবং ডক্টর ইউনূস যেহেতু খুবই পরিচিত বিখ্যাত একজন মানুষ, তিনি গেছেন, তারা চেষ্টা চালিয়ে গেছেন একটা সৌজন্য সাক্ষাতের মতো যদি হতো। কিন্তু ওদেরই ব্রিটেনেরই পত্রপত্রিকায় যে নিউজটা পরে আসলো সেটা হচ্ছে কিয়ার স্টারমার আসলে এই যে ইস্যুটা নিয়ে আসলে তিনি কথা বলতে চান, বিশেষ করে টিউলিপ সহ অন্যান্যদের সম্পদের যে ইস্যু, তিনি সম্ভবত সেই কারণে অ্যাভয়েডও করেছেন। না হয় হয়তো একটা ছোটখাটো বৈঠক হতে পারতো, কিন্তু এই যে না হওয়াটা ইটসেলফ প্রমাণ করে এটা একটা অফিসিয়াল বৈঠক ছিল না, এবং অপ্রয়োজনে সরকারের দিক থেকে এই কাজগুলো করা হচ্ছে এবং তাদেরকে হাসির পাত্র বানানো। মানে এখানে কি একটা, ধরুন যে আপনি বলছেন যে ওরা মানে ব্রিটিশ পক্ষ থেকে বলাই হলো যে এই বিষয়ে সম্ভবত কথা বলতে চান না, বোঝা গেল আর কি তাদের বক্তব্য থেকে। একটা কূটনৈতিক কোনো মানে কৌশল তো থাকে কূটনীতির, অনেক কিছু দেখে কথা যা আসলে তা বলা হয় না, অন্য কিছু বলা হয়। সেই কূটনীতির কি সঠিক নাকি ঘাটতি, কি দেখেন আপনি? আমি ঘাটতি দেখি কারণ হচ্ছে যে বৈঠকটা আনসার্টেন, এটা যে আনসার্টেন এটা হতে পারে, প্রবাবিলিটি আছে, এটা ওইভাবেই বলা উচিত ছিল আসলে। এটাকে যদি তারা মানে বেসিকটা কি যেটা 100% নিশ্চিত নয় সেটা আপনি বলবেন না, এটা বলতে পারেন না, এই যে বলে এখন জিনিসটা প্রবলেম তৈরি হলো। আমাদের অত্যন্ত নন প্রফেশনাল কূটনীতি হলো। এবং আপনি যেটা উল্লেখ করলেন রাইটলি, এর আগে কাতার সম্পর্কে কথা বলে যখন তাদের একবার এক্সপেরিয়েন্স হলো, তারা একই ভুল আবার করলেন। আমি নিশ্চিত করতে পারি ব্রিটেনের প্রাইম মিনিস্টার গ্যারান্টি দেন নাই তিনি দেখা করবেন, দিলে তিনি সেটা রক্ষা করতেন। তার মানে তার অফিস থেকে তারাও এক ধরনের প্রবাবিলিটির কথা হয়তো জানিয়েছিল। তো সরকারের উচিত ছিল এটা না বলা, বা হলেও সেটাকে ওইভাবে বলা যাতে এখন সার্টেনিটিটা থাকে যে না উনি ওর জন্য যাচ্ছেন না, ওনার অন্য কাজ আছে, সম্ভব হলে আমরা দেখা করবো। ধরুন আমার এই কথা বলতে বলতে মনে হলো, ভারতে যখন মোদির সাথে মানে ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে বৈঠক হলো, তারপরেও প্রেস সচিব একটা ফেসবুকে একটা পোস্ট করলেন এবং তারপর ভারত একদম প্রতিক্রিয়ায় একটা দিল। তা ভারতের গণমাধ্যমে দেখলাম যে তিনি ম্যালেশিয়াস উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কথাগুলো বলেছেন। মানে প্রেস সচিব তিনি বলছিলেন যে শেখ হাসিনা ডক্টর ইউনূসের সাথে অসম্মানজনক আচরণ করেছেন, এই বিষয়গুলো মোদি দেখেছেন, এই বিষয়গুলো বলেছেন, এগুলো মোটামুটি অস্বীকার। মানে তারপরেও প্রেস সচিবই বারবার এই বিষয়গুলো বলে যাচ্ছেন। উনি কি কোনো জবাবদিহিতার মধ্যে আসেন যে উনি বারবার কেন এটা বলছেন? না, কখনোই আসেন না। আমি একটা জিনিস খুব অবাক হই, মানে আপনি যদি এক্সাজারেট করেন বা মিথ্যা কথা বলেন, হোয়াট এভার ইউ ডু, যেটা ধরা পড়ে যাবেন সহসা ওইটা বলেন কেন? আমার কাছে এটা মনে হয়, ধরুন আপনি আজকে একটা মিথ্যা কথা বললেন, ধরে নিলাম মানুষ মিথ্যা বলে প্রয়োজনে স্বার্থে, কিন্তু সেটা যদি এমন হয় যে এটা 1, 2, 4 বছর পর ধরা পড়তে পারে, আপনি ভবিষ্যৎবাণী করলেন যে 5 বছর পর 4 বছর পর এটা হবে, কিন্তু আপনি যে কথাটা এখন বলছেন যেটা 2 দিন পরে আপনি সত্য মিথ্যা প্রমাণিত হয়ে যাবেন,
সেটা বলবেন কেন? দ্বিতীয় কথাটা হচ্ছে এই, ধরুন মোদী যে উদাহরণটা আনলেন প্রেস সচিব, আমি তার কাগজে কলমে ধরে নিলাম তাত্ত্বিকভাবে, পার্সোনাল লেভেলে এই কথাটা বলা হয়েছে, কিন্তু আপনি জয়েন্ট কমিউনিকে দেখবেন তো ওখানে কি বলা হয়েছে। আপনি ওখানে থাকা মিটিং এ সব কথা বলতে পারেন না। যদি আমি তাত্ত্বিকভাবে বলছি, যদি বলে থাকেন আপনি এটা বলার মাধ্যমে, বাইরে প্রকাশ্যে বলার মাধ্যমে প্রমাণ করলেন আপনি জানেনই না কোন কথাটা বলা যাবে, কোন কথাটা বাইরে বলা যাবে না। নাম্বার টু, যখন তারা অফিসিয়ালি এটা অস্বীকার করছে, এবং আমি মনে করি না মোদী আসলে এরকম কথা বলেছেন, কারণ মোদীর শেখ হাসিনার প্রতি যে অ্যাটিটিউড, এই যে ডক্টর ইউনূস ব্রিটেনে চ্যাথাম হাউসের সাথে ক্লিয়ারলি বলেছেন, ওইটা একটা খুব গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট ডক্টর ইউনূস ব্রিটেনে যাওয়ার আমার কাছে চ্যাথাম হাউসের যে ইন্টারভিউ, সেটা রাদার আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ মনে হতে পারে। জি, তো সেখানে মোদীর এই অ্যাটিটিউড দেখে আমরা বুঝতে পারি মোদীর কোনো কারণ নেই শেখ হাসিনা সম্পর্কে এরকম মন্তব্য প্রধান উপদেষ্টার কাছে করা। তো এখন আমি আপনার সাথে একমত যে এনাকে তো আসলে সরকারের দিক থেকে যথেষ্ট পরিমাণ অ্যালার্ট করা উচিত, এবং এই সরকারের বহু ক্ষেত্রে ইমেজের ক্ষতি উনি তার জায়গা থেকে করেছেন। আমি অনেক সময় ইভেন তার দেয়া স্টেটাস নিয়ে, যেমন একটা উদাহরণ দিই, এই সরকারকে 5 বছর চায়। রমজানের ঈদের যখন লোকজন ডক্টর ইউনূস 5 বছর করছে, এক ভদ্রলোক স্টেটাস দিয়েছেন ইউনূসকে ওই ভিডিওটা শেয়ার করে যে ডক্টর ইউনূস 5 বছর থাকুন, আমরা চাই, কিন্তু হয়তো থাকবেন না, আমরা আর কাউকে পাবো না, এরকম ওটা উনি শেয়ার করছেন। তারপরে ধরুন এক হুজুর ওয়াজ করছেন, তার মুসল্লিদেরকে নিয়ে পার্টিসিপেট করিয়ে বলছেন, আল্লাহ ডক্টর ইউনূস যতদিন বেঁচে আছেন এই জমিনে যেন কোনোদিন ইলেকশন না হয়। মিস্টার শফিক উপরে একটা ছোট ইনিশিয়াল দিয়েছেন যে না আমরা কিন্তু নির্বাচন করব, বাট হি শেয়ারড দিস ভিডিও। খেয়াল করুন, একটা সরকারের এত গুরুত্বপূর্ণ পদে থাকা একজন মানুষ এগুলো করতে পারেন কিনা এটা তার তো বোঝা উচিত। উনি করেছেন। এরকম আরো বহু ক্ষেত্রে, বহু মানুষের ক্ষেত্রে, দেশের পলিটিশিয়ানদের সম্পর্কে যেসব মন্তব্য করেছেন, ইন্ডিয়ান চ্যানেলে গিয়ে তিনি বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের পলিটিশিয়ানদের সম্পর্কে যারা তাদের সরকারকে ক্রিটিসাইজ করে তাদের বিরুদ্ধে এমন সব কথা বলেছেন, এগুলো খুবই উদ্ভট। তাকে অনেক আগেই আসলে এসব ব্যাপারে অ্যালার্ট করা উচিত ছিল। আসলে যেটা হয়েছে, উনি আরেকটু একটু যোগ করে রাখি, উনি কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব, এটা বুঝতে হবে। তার মানে প্রধান উপদেষ্টা কি করছেন না করছেন সেগুলো ক্লিয়ার করা, সেগুলো বলাই তার কাজ, অন্তত তার পজিশন তাই বলে। উনি সরকারের মুখপাত্র নন, উনি সরকারের যাবতীয় সবকিছু নিয়ে অ্যাড্রেস করার কথা ওনার ছিল না। জি, এই কার কি কথা ছিল সেই জায়গাটাও আরেকটু বুঝতে চাই। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখানে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী? ধরেন এটা যদি সরকারি একটা সফর হয়, দ্বিপক্ষিক কোনো সফর হয়, যেমনটি আসলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা থাকতে পারতেন, বা মানে যদি রিলেট করার চেষ্টা করি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসলে কিভাবে প্রাসঙ্গিক? এটা আমার একটা ব্যাখ্যা আছে, আমি প্রায় বলছি কথাটা। উনি আসলে আমাদের এখন ডেপুটি চিফ অ্যাডভাইজার ডিফ্যাক্টো, পদ লেখা নাই, কিন্তু আমি এই মানুষটা, আপনি খেয়াল করেন, এই সরকারের সবচেয়ে পাওয়ারফুল মানুষ উনি ডক্টর ইউনূসের পর। উনি প্রথম মন্ত্রী হিসাবেই হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা এবং সরকারের কি যেন অগ্রাধিকার বিষয়ক ইস্যুগুলোর জন্য হাই রিপ্রেজেন্টেটিভ হয়েছে, তখনই উনি মন্ত্রী। লেটার উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন, শুধু না ওনাকে ডিফেন্স মিনিস্ট্রি সামলানোর ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে সাহায্য করতেও দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিহাসে প্রথমবার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এবং ইতিহাসে প্রথমবার বাংলাদেশে কিন্তু কোনোদিনও কোনো প্রাইম মিনিস্টার তার ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্বের সাথে আর কাউকে নেন নাই, এখানে ওনাকে নেওয়া হয়েছে। তো উনি ভীষণ প্রভাবশালী এবং ওনাকে এই কারণেই নেওয়া হয়েছে। আপনি রাইটলি বলছেন, একটা পররাষ্ট্র উপদেষ্টা নেই, শুধু সেটা না, আমি এই জিনিসটা প্রথম আইডেন্টিফাই করেছিলাম যখন প্রধান উপদেষ্টা চায়নায় গেলেন, ফিরে আসার পর যে ব্রিফিং সেখানে মিস্টার খলিল ছিলেন, এবং আমি এই প্রশ্নটা করেছি যেখানে প্রধান পররাষ্ট্র উপদেষ্টা কোথায়, তখনও তিনি নিরাপত্তা উপদেষ্টা হন না, তিনি হাই রিপ্রেজেন্টেটিভ হয়ে এই যাবতীয় কথা বলছেন। এবং আমি ফান করে বলছিলাম তিনি কি পররাষ্ট্র উপদেষ্টা হতে যাচ্ছেন, হলে জিনিসটা ক্লিয়ার করে ফেলে করা উচিত, এটার মধ্যে রকম কোনো অ্যাম্বিগুইটি রাখা দরকার নেই। সো এটা একদম ক্লিয়ার যে ইনি এই মুহূর্তে সরকারের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, ডক্টর ইউনূসের বাইরে। জানি না, হু নোজ, ইভেন ডক্টর ইউনূসের চাইতে বেশি পাওয়ারফুল উনি কিনা, তো সেটার একটা রিপ্রেজেন্টেশন আমরা দেখলাম। জি, মানে তিনি আসলে তারেক রহমানের সাথে বৈঠকের পরেও তাকেই যৌথ বিবৃতি দেখা গেছে। আসলে একে একে আসি বৈঠকে, সেই বৈঠকেও তিনি কিভাবে তাকে নিয়ে অনেক আপত্তির জায়গা তো বিএনপি তুলেছে। সেই বিষয়ে কথা বলার আগে আপনি বলছিলেন চ্যাথাম হাউসের সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেখানে একটু আসি। মানে একে একে ধারাবাহিকভাবে যদি যাই কথা বলি, যে সেখানে তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে পরবর্তী সরকারের অংশ হবেন কিনা। তিনি বলছেন সেই ইচ্ছে তার একেবারেই নাই। এই বক্তব্যটাকে আপনি আসলে কিভাবে দেখেন? কারণ ওই যে আপনি বলছিলেন যে শফিক সাহেব শেয়ার করছেন যে আরো 5 বছর থাকুন, স্বরাষ্ট্র উপদেষ্টা রাস্তা দিয়ে শুনছেন যে আরো 5 বছর থাকুন, ওয়াজে শোনা যাচ্ছে, নানান জায়গায় শোনা যাচ্ছে, একটা ক্যাম্পেইন আছে, সেখানে
তিনি আসলে এটি পরিষ্কার করছেন, পরিষ্কার কি হচ্ছে? মানে পরবর্তী সরকারে তিনি আসলে কিছু থাকতে চান না, কারণ আমি যতদূর বুঝি তিনি যে জায়গাটায় গেছেন প্রধান উপদেষ্টার মতো জায়গায়, তারপর আসলে আর কিছু ওনার পক্ষে থাকা সম্ভব না। এখন কেউ কেউ আলাপ রাষ্ট্রপতি করতে হতে চান পারে, এরকম একটা জায়গাও অনেক শোনা যায়। আমি শুনেছি, আমি ওই জায়গায় আসছি। রাষ্ট্রপতি হওয়া কিন্তু সরকারের অংশ হওয়া না। আমাদের কনস্টিটিউশনের যে রাষ্ট্রপতি কোনো দলের না, সরকারেরও না। আমি একটা উদাহরণ দিই, যখন জনাব হামিদ যখন রাষ্ট্রপতি হলেন, উনি কিন্তু এমপি ছিলেন। উনি যখন রাষ্ট্রপতি হলেন সাথে সাথে ওনার এমপি পদটা না বাতিল হয়ে গিয়েছিল। প্রফেসর বি চৌধুরী যখন রাষ্ট্রপতি হয়েছেন, তো রাষ্ট্রপতি একটা বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি কোনো দলের বা সরকারের ব্যক্তি নন, তিনি একেবারে পুরো দেশের একটা। তো এটা একটা, কিন্তু উনি এটা হবেন বলে আমার মনে হয় না। মানে পুঁথিগত ব্যাখ্যা, আসলে তো এটা একটা অন্যরকম হ্যাঁ, ব্যাখ্যা আছে যে দলের সমর্থন, দলের আস্থা না থাকলে তিনি রাষ্ট্রপতি। একদম তাই, একদম তাই। কিন্তু তিনি সেটা হবেন না আমি ধারণা করি। কারণ হচ্ছে, আমি যতদূর বুঝি তিনি একজন ভালো করেন বা পারেন, কতটুকু পারেন সে প্রশ্ন কেউ করতে পারে, কিন্তু উনি ক্ষমতা ধরে রাখতে চান, তিনি সেই ক্ষমতা দিয়ে নিজে কাজ করতে চান। গ্রামীণে খেয়াল করবেন, গ্রামীণ ব্যাংকের যে ঘটনা থেকে ডিবেট শুরু হয়েছিল, ওনার তো আসলে বয়স শেষ হয়ে গিয়েছিল, উনি তো আসলে সরে যাওয়ার কথাই ছিল, কিন্তু উনি এটা ধরে রাখতে চাইলেন, মামলা মোকদ্দমা করলেন। শেখ হাসিনার অনেক সমালোচনা আমরা করবো, ওনাকে অনেক ক্ষেত্রে হয়রানিও করেছে, কিন্তু গ্রামীণের ক্ষেত্রে তো উনি আইন অনুযায়ী আসলে পদে থাকতে পারতেন না। শুধু সেটা না, গ্রামীণের অনেকগুলো সিস্টার অর্গানাইজেশন আছে যেগুলোতে সবগুলোতে মানে ভার্চুয়ালি নিয়ন্ত্রণ ওনার হাতে, এটা গ্রামীণের লোকজন জানে, বলে। তো উনি আসলে এটা রাখতে চান। রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি যে কনস্টিটিউশনাল পাওয়ার আপনি খুব ভালো জানেন, তো এই পাওয়ার রেখে ইভেন আমরা যদি নতুন করে আরো দুই একটা পাওয়ার তাকে দেইও, তারপর ওই পাওয়ার নিয়ে থাকার ব্যক্তি ডক্টর ইউনূস বলে আমি মনে করি। তার চাইতে বরং এভাবে বলবো, উনি গ্রামীণে ফিরে যাবেন এবং যাওয়ার আগে আরো বেশ কিছু প্রতিষ্ঠানের অনুমোদন নিয়েছে, আরো কিছু নিতেও পারেন, নিয়ে উনি সম্ভবত পরের সময়টা এগুলো নিয়ে ব্যস্ত থাকতে চান। আচ্ছা, পরে আর কত সময়ও আপনি বলছিলেন শেষ বয়সের দিকে চলে আসছে, যাই হোক হয়তো আরো তার দীর্ঘায়ু কামনা করি। তিনি আপনি একটা কথা বলছিলেন যে প্রেস সচিবের বক্তব্যের প্রসঙ্গে যে বাংলাদেশের মানুষ কি আসলে অবজ্ঞাই করছেন কিনা এভাবে বলে, ডক্টর ইউনূস কি আসলে অবজ্ঞা করলেন যখন তিনি চ্যাথাম হাউসে বলছেন আমাদের দেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়, কে কত টাকা দেবে সেটাই হচ্ছে এখানে আসল বিষয়। এই বিষয়টা যখন তিনি বলছেন, তখন কি আমার আপনার ভোট, মানে আমরা যারা ভোট দিই, আমাদের কি অবজ্ঞা করা হচ্ছে? আমার কাছে মনে হয় অবজ্ঞা করা হচ্ছে, ভীষণ ভাবে অবজ্ঞা করা হচ্ছে। শুধু আমাদের ব্যক্তিকে না, গণতান্ত্রিক ব্যবস্থা থেকে অবজ্ঞা করা হয়েছে। আপনি গণতান্ত্রিক ব্যবস্থা থেকে অবজ্ঞা করতে পারেন, পৃথিবীতে প্রচুর প্রপোনেন্টস আছেন যারা মনে করেন গণতান্ত্রিক ব্যবস্থা আদতে ভালো কিছু না, এটা পারছে না, এটা ফেল করেছে, এরকম এখনো এই তত্ত্ব। এবং এই তত্ত্বের মানে আপনি পেছনে যেতে থাকলে এটা খুব লম্বা হিস্ট্রি আছে। সক্রেটিস গণতন্ত্র পছন্দ করতেন না যখন গ্রিসের গণতন্ত্র ডেভেলপ করছে, সেই 2500 বছর থেকে এই আলাপ আছে, এটা এখনো আছে পৃথিবীতে। কিন্তু আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, ডক্টর ইউনূস তো গণতন্ত্রের কথা বলছেন, তখন ভোটারদের এই যে কালেকটিভ ডিসিশন মেকিং এর যে জায়গা, সেটাকে অবজ্ঞা করা, আমি ব্লাসফেমি শব্দটা ব্যবহার করি, আমি করেছি আমি ওনার এই প্রসঙ্গে। কেউ একজন একটা ধর্মে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে, সে অন্তত তখন বলতে পারে না যে ইসলামে বিশ্বাস করে যে না কোরআন তো আল্লাহর লেখা না, আল্লাহর পাঠানো ওই না, এটা বলতে পারে না। এটা বললে সে তার মুসলমানিত্ব খারিজ হয়, ব্যাপারটা এইরকম। তো আপনি ডেমোক্রেটিক থাকেন না যদি আপনি জনগণকে টাকা খেয়ে ভোট দেয় বলেন। আচ্ছা, 2 নম্বর কথাটা হচ্ছে, এই দেশের মানুষ টাকা খেয়ে ভোট দেয় না, উনি স্টেরিওটাইপ করছেন। এদেশে কিছু মানুষ টাকা নেয়, টাকা খেয়ে ভোট হয়তো দেয়ও, কত পার্সেন্ট? আমরা একটা উদাহরণ নিয়ে প্রচুর আলাপ করেছি। টাকা খেয়ে যদি মানুষের ভোট কেনা যেত, শেখ হাসিনা 3টা ইলেকশন রিগ করতো না। এর মধ্যে 18 সালে তাও বিএনপি এসেছিল, রাতে সিল মারতো না। বিএনপির তুলনায় বহুগুণ টাকা বেশি আওয়ামী লীগ খরচ করতে পারতো, এবং যদি টাকা খরচ করে জেতা যেত, আওয়ামী লীগ টাকা খরচ করেই ফেয়ার ইলেকশনে জিততো। এটা ফর শিওর, আমি রাজনীতি তো বুঝি, আওয়ামী লীগের লোকজনের সাথে আমাদের বিভিন্ন সময় কথা হয়েছে। মানুষ ভুল সিদ্ধান্ত নেয় না এই দেশে, এবং উনি অত্যন্ত অবজ্ঞা করেছেন। এটা প্রমাণ করে, পারহ্যাপস আমি যদি বলেও ফেলি, উনি তো আসলে এই দেশের সাথে খুব বেশি কানেক্টেড ছিলেন না। তার খেয়াল করুন, উনি শেষ মুহূর্তে এসে যখন শেখ হাসিনা তাকে অনেক বেশি ঝামেলা করতে শুরু করলেন, তখন থেকে হয়তো উনি দেশের দিকে তাকিয়েছেন। এর আগে উনি একটা গ্লোবাল পার্সোনালিটি, তিনি সারা জীবন বাইরে থেকেছেন। এবং এই আলাপ আমরা করছি, ধরুন 18 সালের নির্বাচন আমরা যদি এখন বলি, ওই রাতের ভোটের পর কি আমরা ওনার একটা সাধারণ বক্তব্য শুনেছি? একটা বেসিক স্টেটমেন্ট, দেশের ডেমোক্রেসিটাকে শেষ করে ফেলা হলো 14 সালে। এবং জনাব খালেদ মহিউদ্দিনের সাথে একটা ইন্টারভিউতে তিনি স্বীকারও করেছিলেন, প্রথম ইন্টারভিউতে, তিনি ঝামেলা এড়ানোর জন্যই কথা বলেন। তার মানে উনি বাংলাদেশ সম্পর্কে আসলে কত কম জানেন সেটা। আর দ্বিতীয় কথাটা এটাও বলে ফেলা ভালো, মাঝে মাঝে না আমাদের কারো প্রতি হিউমিলিয়েটিং কথা মাথায় আছে।
আমরা কারোর সাথে কথা বলতে গিয়ে ইচ্ছা করে তাকে এটা বলে ফেলি, স্টুপিড বলে ফেলি, এটা বলে ফেলি, কাউকে একটা চড় মেরে দেই। আমরা মাঝে মাঝে এগুলো মাথায় আসলেও আমরা এগুলো নিয়ন্ত্রণ করি। আমরা জানি যে আমাদের এই কথাগুলো বলা অনুচিত, এটা অন্যায়, এটা ওকে তুচ্ছ করা হয়, তাচ্ছিল্য করা হয়। তিনি সেই ব্যারিয়ারটাও দিলেন না, তিনি এই তাচ্ছিল্য করেছেন এবং এটা অত্যন্ত গূঢ় অপরাধ হয়েছে। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে তার মতো মানুষের এই বক্তব্যটা প্রত্যাহার করে অ্যাপোলোজাইজ করা উচিত ছিল।